আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাতভর মধ্যপ্রাচ্যের অন্তত 20টি মার্কিন স্থাপনা লক্ষ্য করে ইরানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, অধিকাংশ হামলা প্রতিহতের দাবি দেশগুলো। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, ইরানের বিরুদ্ধে চলমান অভিযান অন্তত 100 দিন চলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তেলের জন্য পেট্রোল পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারি, প্রাইভেট কার ও মোটরসাইকেলের নির্দিষ্ট পরিমাণে বেশি তেল দিচ্ছে না পাম্পগুলো। 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপির 35, জামায়াতের 11, এনসিপির 1 ও স্বতন্ত্র পাচ্ছে 3টি। মনোনয়ন পেতে প্রার্থীদের দৌড়ঝাঁপ। এবং সরকারের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা, তবে উৎপাদন বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরান নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে। সংঘাত বিস্তৃত হচ্ছে স্থল, আকাশ ও সমুদ্রপথে। ইরান বলছে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ থামাবে না। বৃহস্পতিবার রাতে ইসরায়েল, বাহরাইন, কুয়েত, কাতারের মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। তবে দেশগুলোর দাবি, অধিকাংশ হামলা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র দ্রুতই জোরালো হামলা চালাবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানে অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের রাজধানী তেহরানের আকাশে যুদ্ধবিমানের প্রচণ্ড শব্দ এবং সেই সঙ্গে বড় ধরনের বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা। তবে মার্কিন ও ইসরায়েলের হামলায় দমানো যাচ্ছে না ইরানকে। প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ আরও জোরদার করেছে দেশটি। কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রায় পুরো অঞ্চলে হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার রাতে তেহরান একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানিয়েছে রয়টার্স ও আল জাজিরা। ইরানের দাবি, মধ্যপ্রাচ্যে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের অন্তত 20টি সামরিক স্থাপনায় তারা হামলা চালিয়েছে। তবে অধিকাংশ হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে দেশগুলো। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। বাহরাইনের রাজধানী মানামায় 2টি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়েছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, রাতে তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। রাজধানী কুয়েত সিটির দক্ষিণের একটি বিমান ঘাঁটির কাছে বিস্ফোরণ ও আগুনের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে কুয়েতে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস সরকারি সূত্রে বরাতে জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, তারা 13টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছেন। একটি ক্ষেপণাস্ত্র দেশটির জলসীমায় পড়েছে। এদিকে ইরানের সামরিক কর্মকর্তারা বলছেন, শত্রুর ঘাঁটিতে কঠোর আঘাত হানা অব্যাহত থাকবে। দেশটির খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় দপ্তরের ডেপুটি কমান্ডার জেনারেল কিউমার্স হায়দারি বলেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থেকে সরে আসবে না তেহরান। এদিকে আকাশপথের সংঘাত এখন সমুদ্রেও ছড়িয়ে পড়েছে। ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজে টর্পেডো হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরানের সামরিক কর্মকর্তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী কোনো জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে না। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে এই সংঘাত দীর্ঘমেয়াদী আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে। এদিকে ইউরোপের কয়েকটি দেশ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। ফ্রান্স সাইপ্রাসে যুদ্ধজাহাজ পাঠিয়েছে, আর ইংল্যান্ড সেখানে অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। ইরানকে দমাতে না পেরে যুক্তরাষ্ট্র আরও দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের হারানোর পরও ইরান পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। একই সাথে অঞ্চলটিতে সেনা ও সামরিক সরঞ্জাম বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করেছে পেন্টাগন।
ধারণা করা হচ্ছে ইরানের বিরুদ্ধে চলমান অভিযান অন্তত 100 দিন চলতে পারে। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানী তেহরান সহ ইরান জুড়ে বিমান থেকে বোমা নিক্ষেপ ও অব্যাহতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও প্রতিবেশী দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের হারানোর পরও ইরানের এমন পাল্টা আক্রমণ যুদ্ধের হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে। এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে আরও সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দেশটি। একই সঙ্গে গোয়েন্দা কার্যক্রমের পরিসর বাড়ানোর তৎপরতা শুরু করেছে পেন্টাগন। এ যুদ্ধ সেপ্টেম্বর নাগাদ গড়াতে পারে এমনটি মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। ইরানে হামলা চালানো ও তেহরানের পাল্টা হামলা প্রতিহত করার নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। নিজেদের সদর দপ্তরে অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা নিয়োগ করতে পেন্টাগনকে অনুরোধ করেছে। এদিকে যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হেমিশ ফলকনারও ব্রিটিশ পার্লামেন্টে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার কথা বলেছেন। ইরান সংকট আগামী কয়েক মাস পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এ সংকট কয়েক দিন নয়, বরং কয়েক সপ্তাহ এবং সম্ভবত কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। অন্যদিকে চলমান যুদ্ধ আঞ্চলিক যুদ্ধের রূপ নেয়ার ঝুঁকি তৈরি হওয়ায় ট্রাম্প নিজ দেশে বেকায়দায় পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিশেষ করে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে পরাজয় এড়ানোর ক্ষেত্রে ট্রাম্প ও রিপাবলিকানদের বর্তমানে যে ক্ষীণ সম্ভাবনা রয়েছে সেটি হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আশিকুর রহমান, এটিএন বাংলা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকটে দাম বাড়তে পারে এমন আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করছেন ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের চালকরা। ঢাকার বিভিন্ন পাম্পে অনেক জায়গায় তেল নিতে অপেক্ষমান গাড়ির দীর্ঘ সারি। অনেকে আগেভাগে মজুদের আশঙ্কায় ট্যাঙ্ক পূর্ণ করে তেল নিচ্ছেন। ক্রেতার চাপে কোথাও কোথাও বিক্রি সাময়িক বন্ধ রাখার ঘটনা ঘটেছে। অধিকাংশ বাইকাররাই প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল নিচ্ছে। তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন এখন পর্যন্ত তেলের দাম বাড়ানো বা সরবরাহ কমার বিষয়ে কোনো নির্দেশনা নেই। গুজব বা আশঙ্কার কারণে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি তেল নিচ্ছেন, ফলে পাম্পগুলোতে স্বাভাবিকের চেয়ে চাপ বেড়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আসাদ গেট এলাকার পেট্রোল পাম্পে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? সাগর, সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে গাড়ির, বিশেষ করে মোটরসাইকেল এবং ব্যক্তিগত যে বাহন প্রাইভেট কার, সেগুলোর কিন্তু লম্বা লাইন আমরা দেখেছি এবং তেল নেওয়ার জন্য বা ফুয়েল নেওয়ার জন্য কিন্তু তারা পেট্রোল পাম্পগুলোতে আসছেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন, যতদূর চোখ যায় আসলে যানবাহনের যে লাইন সেটা কিন্তু রয়েছে। এবং আমরা কথা বলেছি পেট্রোল পাম্পে যারা কর্মরত আছেন বা ম্যানেজার আছেন তাদের সাথে। তারা বলেছেন তেলের যথেষ্ট সরবরাহ এখনো পর্যন্ত আছে, কোনো সংকট নেই। তবে মানুষ যেটা করছেন আসলে সংকটের আশঙ্কায় তারা কিন্তু আসলে বেশি পরিমাণে তেল কিনছেন, তেল নিচ্ছেন। গতকাল রাত থেকে কিন্তু সেটা তৈরি হয়েছে। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলমান রয়েছে ইরাক, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে, সেটার ফলে কিন্তু আসলে তেলের বাজারে বা বিশ্বের তেলের বাজারে, জ্বালানির বাজারে কিন্তু একটা সংকট তৈরি হবার সম্ভাবনা রয়েছে, একটা আশঙ্কা তৈরি হয়েছে। সেটা এখনো পর্যন্ত বাংলাদেশে সেটার প্রভাব না পড়লেও মানুষজন কিন্তু আসলে তাদের যে ব্যক্তিগত গাড়ি রয়েছে বা বিভিন্নভাবে কিন্তু আসলে তেল মজুত করার চেষ্টা করছে আমরা জেনেছি। এবং পেট্রোল পাম্পের কাছ থেকে কিন্তু আমরা বেশ কিছু অভিজ্ঞতার কথাও শুনেছি। পেট্রোল পাম্পে যারা কর্মরত আছেন
তারা বলেছেন যে আসলে অনেক গাড়ি রয়েছে, একবার তেল নিয়ে গিয়ে আবারও কিন্তু তারা এসে লাইনে দাঁড়িয়েছেন। এর জন্য তারা আজকে যেটা করেছেন যে মোটর সাইকেল গুলোকে আসলে 500 টাকার বেশি তেল তারা দিচ্ছেন না একবারে, এবং প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলোকে আসলে 2000 টাকার বেশি তেল কিন্তু দেওয়া হচ্ছে না। এবং তারা বলেছেন ডিপো থেকে প্রতিনিয়তই যে পরিমাণে তেল প্রয়োজন হয় সেই পরিমাণে তেল আসছে, তবে অতিরিক্ত চাপ থাকার কারণে আসলে মানুষের যে চাহিদা যানবাহনের যে লাইন সেটা বেশি থাকার কারণে কিন্তু তাদের হিমশিম খেতে হচ্ছে। আমরা পেট্রোল পাম্প কর্তৃপক্ষের কাছে থেকে আমরা শুনেছি যে গতকাল রাতে আসলে স্বাভাবিকের চাইতে 3 গুণ বেশি যে ফুয়েল বা তেল জ্বালানি তাদের কিন্তু সেগুলো বিক্রি করতে হয়েছে। আজকেও কিন্তু সকাল থেকে স্বাভাবিকের চাইতে বেশি ভিড় রয়েছে, এবং সংকট তৈরি হবার আগেই কিন্তু কৃত্রিম সংকট এই মানুষের যে আতঙ্ক রয়েছে সেই আতঙ্কের কারণে আসলে তৈরি হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া যে পরিমাণে তেল মজুদ রয়েছে দেশে, যারা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারা বলেছেন যদি মানুষ অবৈধভাবে মজুদ না করে তাহলে কিন্তু বেশ ভালোভাবেই 15-20 দিন বা তারও বেশি আসলে চলা সম্ভব যে পরিমাণে জ্বালানি রয়েছে বাংলাদেশে সেগুলো দিয়ে। সাগর, এই ছিল এখনকার মতো আমার কাছে সবশেষ খবর। আপনাকে ধন্যবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। যে কোনো দিন ঘোষণা হবে সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তাফসিল। সংসদ নির্বাচনে গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন আয়োজনে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। রাজনীতি সচেতন ও ত্যাগী নারীদের মূল্যায়ন করা হলে সংসদ প্রাণবন্ত হবে বলে মনে করেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। সংরক্ষিত নারী আসনে ভোটার তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে সংসদ সচিবালয়। 300 আসনের মধ্যে 2টি আসনের ফলাফল আদালতের নির্দেশে স্থগিত এবং 2টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 296 জন সংসদ সদস্য সংরক্ষিত নারী আসনের ভোটার। এরই মধ্যে শপথ নেয়া সংরক্ষিত 50 আসনের মধ্যে বিএনপির 35টি, জামাত 11টি ও এনসিপির 1টি আসন। বাকি 3টি আসন পাবে স্বতন্ত্র জোট। দলীয়ভাবে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু না হলেও নিজেদের মতো তৎপরতা চালাচ্ছেন অনেকেই। বর্তমান প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবার জন্য আমিও আমার বাকি জীবনটা উৎসর্গ করে দিতে চাই নারীর ক্ষমতায়নে, নারীর জাগরণে। বাংলাদেশের যে কোনো ভালো কাজে আমি যেন কাজে লাগতে পারি, এটাই আমার উদ্দেশ্য, এবং দলের কাছে আমার দাবি যে আমাকে সেই সুযোগটা যেন তারা দেন। তাদের আশা নবীন প্রবীণের সমন্বয়ে এমন 50 জনকে দল বেছে নেবে যাদের অংশগ্রহণে সংসদ হবে কার্যকর। সর্বস্তরের নেতাকর্মী আমাকে বিশ্বাস করে, তারাই এই সংরক্ষিত আসনে মহিলা এমপির কথা বলছেন। এখন দল যদি আমাকে মূল্যায়ন করতে চান, আমি থাকলে আমার নেতাকর্মীরা আশ্বস্ত হবে। অনেস্টি থেকে কখনো আমি সরে দাঁড়াইনি। দল যদি আমাকে মনে করেন যে আমি যোগ্য স্থানে আছি তাহলে আমি আশাবাদী। সৎ, যোগ্য এবং দক্ষ এবং সংসদে যাওয়ার মতো তাদের অবস্থান আছে, এবং দল যেন তাদেরকে মূল্যায়ন করে এবং নতুন মুখের ভিড়ে যেন আমরা ত্যাগীরা যেন হারিয়ে না যাই। এবার ত্যাগী ও যোগ্য নেতৃত্বের মূল্যায়ন হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাছাই করেই আমাদের যিনি প্রধান পার্টির চেয়ারম্যান তারেক রহমান সাহেব যোগ্য ব্যক্তিদেরকেই মনোনয়ন দেবে। বিগত সময়ে সংরক্ষিত আসনের কোনো সংসদ সদস্যের কারণে নেতিবাচকভাবে পরিচিতি পেয়েছে এ পদটি। সাধারণ জনগণ বলছেন 300 জন নির্বাচিত সংসদ সদস্যের সাথে এমন 50 জন সংরক্ষিত আসনে নারীকে নিয়ে আসতে হবে যাদের অংশগ্রহণে সংসদ হবে প্রাণবন্ত। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সরকারের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষক সহ এই খাতের সংশ্লিষ্টরা। প্রায় 12 লাখ কৃষককে ঋণ সুবিধা দিতে সরকারের ব্যয় হবে অন্তত 16,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন শুধু ঋণ সুবিধা নয়, কৃষি খাতের উৎপাদন বাড়াতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নীতি সহায়তা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। এইবার ইনশাল্লাহ 12 তারিখে আমরা সরকার গঠনে সক্ষম হলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সেটিকে আমরা সুদ সহ মওকুফ করতে চাই। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার গঠনের 10 দিনের মাথায় সুদসহ 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফ করেছে বিএনপি সরকার। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষকরা। ওয়াদা যেটা করছিল নির্বাচনের আগে সে ওয়াদা সে পূরণ করলো, সে আসলে দৃষ্টান্ত ভালো যে প্রমাণ দিল। সে সারের দাম, বীজের দাম এগুলা যদি কমায় দেয় তাহলে আমরা ইনশাআল্লাহ
আমরা ফসল এগিয়ে নিতে পারবো। ঋণ বুঝাই মাথায় রেখে তো ক্ষেত খোলা করা আমাদের অনেক জুলুম হয়ে যায়। সরকারের উদ্দেশ্য ভালো আছে, সরকারের কাজ ভালো, আমরা খুব খুশি। খুব ভালো করছে, কৃষকের লিগে খুব ভালো হয়েছে। তবে শুধু আর্থিক সহায়তা নয়, কৃষি ও কৃষকদের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দাবি বিশেষজ্ঞদের। দরিদ্র চাষি না পেয়ে যদি অন্য কেউ পায় বা খামারি না পেয়ে বা পোলট্রি খামারি, ফিশ খামারি যারা, তারা যদি না পেয়ে অন্য কেউ পায়, তাহলে আলটিমেটলি কৃষি সেক্টরের উন্নয়নের যে উদ্যোগটা নেওয়া হলো, এই সেক্টরের উন্নয়ন হবে না। সেক্টরে যারা অবহেলিত নিগৃহীত আছে তাদের কিন্তু কোনো উন্নয়ন হবে না। আপনাকে কিন্তু প্ল্যান করতে হবে যে 35 কোটি মানুষের খাদ্যের সংস্থান আপনাকে এই অল্প জমি দিয়ে কীভাবে করবেন সে ব্যবস্থা করতে হবে। তাহলে সাবসিডি টাকাকে আপনাকে কিন্তু চিন্তা করতে হবে যে কোন কোন জায়গায় আপনি দিবেন, আপনার প্রায়োরিটাইজ করতে হবে যে আমি কোথায় কোথায় দিলে দেশের টোটাল এগ্রিকালচার প্রোডাকশনটা বাড়বে, সেই জায়গায় আমার হাত দিতে হবে। ঋণ মওকুফে ব্যক্তি পর্যায়ে কৃষক উপকার পেলেও তা পণ্যের দাম স্থিতিশীল রাখা ও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে না বলে জানান সিপিডির গবেষণা পরিচালক। এই সুবিধাটির মাধ্যমে কৃষকের তার আর্থিক কিছুটা সাশ্রয় হবে এবং এর ফলে তার সামাজিক নিরাপত্তায় তার কিছুটা ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এর ফলে মূল্যস্ফীতিতে ভূমিকা রাখা বা শহরে চলে আসার প্রবণতা কমে যাবে, এই ধরনের বিষয় হবে বলে মনে হয় না। এর আগে 1991 থেকে 96 সালে কৃষকদের সহায়তায় 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিল বিএনপি সরকার। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নোয়াখালী জেলা শাখার উদ্যোগে মাইজিতে ইফতার মাহফিলে তিনি বলেন, বিশেষ করে চিকিৎসকদের ভূমিকা সবচেয়ে বেশি। তৃণমূলে হতদরিদ্র মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চিকিৎসকদের নিয়মিত কর্মস্থলে উপস্থিতির পাশাপাশি গরিব অসহায়দের ক্ষেত্রে ফি কম নেয়ার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান। আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রমাণ হবে আসলে আমরা কি নতুন কোনো পরিবর্তন চাই কিনা। আমি আশা করি আমাদের দলের নেতা কর্মী থেকে শুরু করে আপনারা চিকিৎসকরা যারা আমাদের দলের সাথে সম্পৃক্ত আছেন, সবাই নিজের কর্মকাণ্ডে এমন পরিচয় দিবেন যে পরিচয় মানুষ আশাবাদী হবে এবং মানুষের একটা নতুন স্বপ্ন দেখার চিন্তা করবে। অনুষ্ঠিত হলো ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 3 এর গ্র্যান্ড ফিনালে। বাছাই পর্ব শেষে সারা দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে জমে ওঠে জ্ঞান ভিত্তিক এই আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয়া ইসলামী জ্ঞানে পারদর্শী প্রায় 150 জন প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা 3 গ্রুপের সেরা 15 জনকে নিয়ে আয়োজন করা হয় ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 3 এর গ্র্যান্ড ফিনালে। আয়োজনে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড একটি জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা। যা নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধ, সংস্কৃতি ও সভ্যতার সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে সাজাতে চাই যেন আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের ক্যারিয়ারের জন্য তৈরি হয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন নিড বেসড এডুকেশন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড যার জন্য টেকনিক্যাল এডুকেশন আমরা অনেক বড়ভাবে নজর দিচ্ছি। অনুষ্ঠানের বিশেষ অতিথি এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ তার সমাপনী বক্তব্যে বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষার প্রসার জরুরি। শিক্ষার্থীদের মেধা বিকাশে কর্মমুখী শিক্ষার চর্চা বাড়াতে গুরুত্ব আরোপ করেন তিনি। ইতিপূর্বে দেখেছি বাংলাদেশ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছিল। অতীতের রাজনীতিতে যারা বাংলাদেশকে ধ্বংসস্তূপের মাঝে দাঁড় করিয়ে দিয়ে চলে গিয়েছেন, পালিয়ে গিয়েছেন, সেই জায়গা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ রাজনীতিতে বাংলাদেশের যে উন্নয়নের কথা আমরা বলছি সেদিকে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। মেধা মননের চর্চার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদের এই শিক্ষার্থীদেরকে আমাদেরকে কর্মমুখী শিক্ষার দিকে আমাদেরকে ধাবিত করতে হবে। আমরা আশা করব আমাদের দেশের মানুষ, সকল শ্রেণী পেশা মানুষ এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। অনুষ্ঠান শেষে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় 3 বিভাগের বিজয়ীদের হাতে আর্থিক সম্মাননা, সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেয়া হয়। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চলে প্রায় 20,000 নাবিক এবং 15,000 যাত্রী আটকা পড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমও। বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিনেগস বলেন, সংঘাতের কারণে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং অনেক নাবিক ও যাত্রী উপসাগরে আটকা পড়েছেন। তারা বলেন, ক্ষতিগ্রস্ত নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত আইএমও। ডোমিনেগ বলেন, আরও ঝুঁকিপূর্ণ অঞ্চলে চলাচলের সময় সব শিপিং কোম্পানিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এদিকে জ্বালানির দাম বাড়তে শুরু করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনে মার্কিন নৌবাহিনীর ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাবে। এবারে জানিয়ে দেব খেলার খবর। এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে যে উদ্দীপ্ত নৈপুণ্য দেখিয়েছিল, দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে তার ছিটে ফোটা দেখাতে পারল না বাংলাদেশ। তাতে 5-0 গোলের বড় পরাজয়ে মাঠ ছাড়ল কোচ পিটার বাটলারের দল। শুরুটা ভালো হয়নি কোচ পিটার বাটলারের দলেরও। খেলার 30 মিনিটে উত্তর কোরিয়ার 3টি গোল বাতিল হয়, কিন্তু যোগ করার সময়ের তৃতীয় মিনিটে পেনাল্টি গোলে উত্তর কোরিয়াকে এগিয়ে দেন মিং ইউ জং। আর যোগ করার সময় শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিম ইয়ং ইয়ং। 2-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে আক্রমণ অব্যাহত রাখে উত্তর কোরিয়া। 62 মিনিটে চে উন ইয়ং 3-0 ব্যবধানে এগিয়ে দেন দলকে। পরের মিনিটে ব্যবধান 4-0 করেন কিম ইয়ং ইয়ং। নির্ধারিত সময় খেলা শেষের 1 মিনিট আগে হান জিং হংজং ব্যবধান 5-0 করেন। ভুল পাসে ভরা এই খেলায় বাংলাদেশ কোনো আক্রমণই করতে পারেনি। প্রথম ম্যাচে দারুণ নৈপুণ্য দেখানো গোলকিপার মিলি আক্তার উত্তর কোরিয়ার অনেক আক্রমণ ঠেকিয়ে বড় বিপর্যয় থেকে বাংলাদেশকে রক্ষা করেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। রাতভর মধ্যপ্রাচ্যের অন্তত 20টি মার্কিন স্থাপনায় লক্ষ্য করে ইরানের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, অধিকাংশ হামলার প্রতিহতে দাবি দেশগুলোর। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে চলমান অভিযান অন্তত 100 দিন চলতে পারে মনে করছেন বিশ্লেষকরা। তেলের জন্য পেট্রোল পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারি, প্রাইভেট কার ও মোটর সাইকেলের নির্দিষ্ট পরিমাণে বেশি তেল দিচ্ছে না পাম্পগুলো। পঞ্চাশটি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপির 35, জামায়াত 11, এনসিপির 1 ও স্বতন্ত্র পাচ্ছে 3টি। মনোনয়ন পেতে প্রার্থীদের দৌড়ঝাঁপ। এবং সরকারের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা, তবে উৎপাদন বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।